শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় RICL TMX স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সঙ্গে স্ট্রেট কাট প্রশ্নের মুখোমুখি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, উপদেষ্টা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাগতম আপনাকে। আপনাকে স্বাগত জানাই, আপনাকে ধন্যবাদ জানাই। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আপনি হাওর অঞ্চলের প্রতিনিধিত্ব করেন, আপনার নির্বাচনী এলাকা, আপনার জন্মস্থান। সেই জায়গায় জনাব আব্দুল হামিদ, তিনি আমাদের সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের একজন নেতা। বলা হয় হাওর অঞ্চলের জন্য তিনি নাকি অনেক উন্নতি করেছেন। হাওর অঞ্চলের মানুষেরা সত্যিকার অর্থে কেমন আছে? আপনি প্রথমে আমাকে এরকম একটা প্রশ্ন করলেন, ব্যক্তিগত প্রশ্ন, যার সঙ্গে আমার মিল এবং দ্বন্দ্ব আমার জীবনে দুইটাই আছে, এবং 96 সন থেকে তার সঙ্গে আমার আর কোনো দেখাই হয় নাই। বিশেষ করে স্পিকার এবং রাষ্ট্রপতি হওয়ার পরে এই 10-12 বছর উনি আর আমাকে এলাকাতেই যেতে দেন নাই। এমনকি ঈদে অথবা মা বাবার কবর জিয়ারতেও আমি যাইতে পারি না বললেই চলে। সেটার একমাত্র কারণ কি আপনি বিএনপি করেন? বিএনপি করার চেয়েও আমার সঙ্গে তার প্রতিহিংসা পরায়ণতাটা বেশি ছিল এই কারণে, কারণ উনি যত পদে যত বড় নেতা ছিলেন, রাজনীতিতে তত বড় নেতা তিনি ছিলেন না। আমি এলাকায় অথবা কিশোরগঞ্জে গেলে শুধু বিনা প্রচারে যত মানুষ আমার সাথে ঘুরত, উনি রাষ্ট্রপতি হওয়ার পরে 3000 পুলিশ নিয়ে গেল, 1500 মানুষ হইতো না। এইটা তার জন্য একটা প্রতিহিংসা পরায়ণতার ব্যাপার ছিল আমার সাথে, ব্যক্তিগত জনপ্রিয়তা। মিঠামইনের যে বাড়িটা উনি রাজপ্রাসাদের মতো করে করছেন, সেই বাড়িটা যখন হাজার হাজার মানুষ পুড়তে গেছে, আমি নিষেধ করছি যে আব্দুল হামিদ সাহেবের বাড়িটা পোড়ানো যাবে না। উনি কাজটা করছেন, একটা বাঁধ দিয়েছেন ইটনা টু অষ্টগ্রাম। বাঁধটার দৈর্ঘ্য হইল 30 কিলোমিটার। কিশোরগঞ্জের সাথে এই বাঁধের কোনো লিঙ্ক নাই, ঢাকার সঙ্গেও নাই, শুধু ইটনা টু অষ্টগ্রাম চলে। কাজে এইটার খুব বেশি গুরুত্ব ছিল তা না, কিন্তু বাঁধটা দেওয়ার ফলে যা হয়েছে, 2 থেকে 2.5 লক্ষ একর জমি একদম ফসলহীন হয়ে গেছে, তামা হয়ে গেছে, ধুলা হয়ে গেছে। আপনার দাদা তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার বড় ভাইয়ের মতো 2 বার আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, আওয়ামী লীগের অষ্টগ্রাম উপজেলার জেনারেল সেক্রেটারি ছিলেন আপনার দাদা। সেই আপনার ইউনিয়ন আদমপুর, আবদুল্লাহপুর সহ 11টা ইউনিয়নের সমস্ত জমি আস্তে আস্তে ধুলা হয়ে যাচ্ছে, ওখানে কোনো ফসল হয় না, কিছু ভুট্টা টুট্টা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। এইটুক উন্নয়ন উনি করেছেন, আর কোনো উন্নয়ন জানি না। উন্নয়ন হয়েছে ওনার ব্যক্তিগত। বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি এখন রয়েছে 5ই আগস্টের পরে, সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা কি কোনো স্থিতিশীলতার দিকে এগোচ্ছি, নাকি একটা অস্থির জায়গাতেই আমরা ঘুরপাক খাচ্ছি বারবার? বাংলাদেশে শেখ হাসিনা নিজে ডুবছে, তার মহান পিতাকে ডুবাইছে, দেশটাকে ডুবাইছে, তার দলটাকে ডুবাইছে। মানুষ সংগ্রাম করছে, হাসিনা চইলা গেছে, এতে মানুষ খুব খুশি। এত রক্ত, এত জীবন, এত আহত, এত নিহত, এত কম সময়ে যুদ্ধ ছাড়া, মুক্তিযুদ্ধ ছাড়া আর কোনো সময় দেশে হয় নাই। কাজে ওরা চলে গেছে, ওদের বিচার হওয়া উচিত এবং হতেই হবে ইতিহাসে। তারপরে আমরা মনে করেছিলাম যে সুবে সাদেকের পরে বুঝি সূর্য উঠবে, এবং 5 তারিখে কোনো সরকার ছিল না, 6-7-এ ছিল না, 8 তারিখে যখন আইসা 8ই আগস্ট যখন ইউনূস সাহেব যখন শপথ নিলেন, আমি সেখানে ছিলাম, খুব জোরে একটা হাততালি দিছিলাম। আমি মনে করছিলাম যে ইউনূস সাহেব উনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন, নোবেল প্রাপ্ত একজন ব্যক্তি। ওনার নেতৃত্বে আমাদের অর্থনীতিতে সুদিন আসবে, বিকশিত হবে, রাজনীতি আরও বেশি রাজনীতি সুন্দর হবে, একটা সুন্দর দেশের দিকে আমরা আগায় যাব, একটা সুন্দর ভবিষ্যতের দিকে। কিন্তু আজকে 6 মাসের উপরে চলে গেল। আমি যদি বলি আমার 60 বছরের অভিজ্ঞতা দিয়ে, শেখ হাসিনা সরকারের আমলে এটা ছিল গভীর অন্ধকার, কিন্তু গভীর অন্ধকারে টর্চ লাইট করলে, টিপ দিলে কিন্তু আলোকিত হইতো। আর এইটা হলো গভীর কুয়াশা। হাসিনার মন বুঝে যাইতো, সে জোর করে ক্ষমতায় থাকতে চায়, ডু অর ডাই,
সে রক্তের উপরে সিংহাসন স্থাপন করে রাজত্ব করতে চায়। এইটা আমি হাসিনাকে বুঝতে পারতাম, যে যতদিন পর্যন্ত তাকে না তাড়াইছি ততদিন পর্যন্ত সে যাবে না। কিন্তু এখন আর ইউনূস সাহেবের সরকারকে আর বুঝি না। এত মানুষের আবেগের সন্নিবেশ নিয়ে যিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, এখন আর ওনাকে দায়িত্ববান কোনো ব্যক্তি আমার মনে হচ্ছে না। এটা কি পক্ষপাত দুষ্টতা নাকি ওনার ব্যর্থতা? একটা হলো ওনার বয়স, 1 নম্বর 85 বছর বয়স। 2 নম্বর হইল উনি মুখে যে কথা বলে অন্তরে অনেক বেশি কথা থেকে যায়। যারা বড় নেতা হয়েছে তারা সুস্পষ্ট কথা বলে। জিন্নাহ সাহেব বলছে হিন্দু মুসলমান 2 জাত, কাজে আমি মুসলমানের জন্য রাষ্ট্র চাই পাকিস্তান, বাস বুঝা গেল। আমি গান্ধীকে বুঝি কুইট ইন্ডিয়া, ব্রিটিশকে বলছে তুমি ইন্ডিয়া ছেড়ে দাও, আমার দেশ স্বাধীন চাই, তাকে বুঝি। আমি শেখ মুজিবকে বুঝি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বুঝি। কিন্তু ইউনূস সাহেব কি বলতে চায়, কি করতে চায় এটা বুঝি না। এটা বড় দুঃসহ ব্যাপার, এটা আমি বুঝতে পারতেছি না। আপনার কি মনে হয় রাজনৈতিক চাপে আছেন উনি? কোনো বাঁশের চেয়ে কঞ্চিদর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ওনার চেয়ে ওনার যে পিয়ারু, যে এই আজকেও দেখলাম এই ভদ্রলোক ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলতেছে, শফিক সাহেব নাকি ওনার নাম। কোত্থেকে যে এইসব মহামানবরা এসে এত বড় বড় কথা বলে জানি না, এবং কয়েকদিন পরে এদেরকে পাওয়া যাবে না। আমি বলতাম মুবাইদুল কাদের কোথায় যাবে, পৃথিবীর কেউ খুঁজে পাবে না। আমার কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? ঠিক তেমনি এই যে মহামানবরা কে কোথায় যাবে খুঁজে পাবেন না। কিন্তু এরা চাকর হইয়া মনিবের কথা বলে। চাকর মনিবের কথা বলা উচিত না, রাজনীতির কথা বলা উচিত। আর রাজনীতির কথা বলতে হইলে উনি উনার রাজনৈতিক উপদেষ্টা হোক। আমি দোয়া করি ইউনূস সাহেবের পিছনে যেহেতু কি অন্ধকারের শক্তি আছে কইরা গেলেন, কিন্তু একদিন জবাবদিহি করতে হবে, আমি এটা মনে করি। চমৎকার করে বললেন আপনি। মহান মুক্তিযুদ্ধের কথা আপনি বলছিলেন, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। এই 24-এও কিন্তু আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সর্বস্তরের মানুষজন রাজপথে নেমেছিল একটি মুক্তির আশায়, কিন্তু 24-কে এখন আমরা দেখি 71-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে। এটা কি শুধুমাত্র পরাজিত শক্তি, নাকি এখনো যারা রাজনীতিতে রয়েছেন তাদেরও একটা ন্যারেটিভ বলে মনে করেন আপনি? 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর হলো বাঙালির শ্রেষ্ঠ সময়, মুক্তিযুদ্ধ। এটা কিন্তু স্বাধীনতার যুদ্ধ না। এটা যারা বলে এরা ভুল বলে, যে কোনো কারণে বলে। আমি ভুল বলে বলবো না, তাদের মতো মুক্তিযুদ্ধ। অর্থাৎ জমিটা আগেই আমার ছিল, CSRO আর RS আমার ছিল, কিন্তু অন্য দখল করে রাখছিল। মুক্ত করার জন্য যুদ্ধ করছি। এই কারণে এই 9 মাস সময়টাকে বলা হয় মুক্তিযুদ্ধ। এই কারণে আমাকে বলা হয় মুক্তিযোদ্ধা, স্বাধীনতার যোদ্ধা না। কিন্তু বিড়াল কিন্তু বাঘ না। 24 কিন্তু 71 না। এটা যারা বলতেছেন তারা 71কে শুধু ছোট করতেছেন না। আমার বাবারা যারা বলে, ছোট ছোট ছেলেরা, এরা নিজেদেরকে একদিন বুঝবে যে তারা ভুল বলছিল। মুক্তিযুদ্ধ তো আমার মা। মুক্তিযুদ্ধ না হইলে তো সন্তান বাংলাদেশ হইতো না। ওইটা তো আমার মা। তখন আমি আরেকটা মা করতে গেবে, তাহলে এটি সৎ মা হইতে পারে। আমি এটা তো বলতে চাই না সৎ মা, এটা খালাম মা হইতে পারে। যুগ আগাবে, মানুষের চিন্তা আগাবে, মুক্তিযুদ্ধ তার সঙ্গে তাল মিলাইতে হবে। আস্তে আস্তে যাবে। এটা তো স্ট্যাটিক হইলে চলবে না, ডাইনামিক হইতে হবে। আমার সেই মুক্তিযুদ্ধ, সেই স্বপ্নের মুক্তিযুদ্ধ। যারা আজকে বলতে চায় যে মুক্তিযুদ্ধ যেটা, এটা খুব ছোট করে যারা দেখতে চায়, এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এরা জীবনে কোনোদিন ভুলতে পারবেন না। আপনি যখন মুক্তিযুদ্ধের আলাপ করবেন অন্যের সাথে, তখন ওই যে পরিবার মুক্তিযুদ্ধ জানে সেই মেয়েটা আপনার দিকে খুব মুখ কালো করে তাকায় থাকবে। সে মনে করবে আর কোনো জিনিস পাওয়া যায় কিনা মুক্তিযুদ্ধের মতো, এটা আর পাবে না। ইট কামস ওয়ান্স ফর এ নেশন। প্রধানমন্ত্রী বহু হবে এই দেশে, রাষ্ট্রপতি বহু হবে, MP বারে হবে, কিন্তু মুক্তিযুদ্ধ আর হবে না। এই ন্যারেটিভটা কাদের তাহলে? 24 ভার্সেস 71? 24-এর আন্দোলনটার 2টা দিক, একটা আলোকিত দিক, একটা অন্ধকারের দিক। আলোকিত দিকটা হলো ছাত্র জনতা, আমরা সবাই হাসিনাকে পরাজিত করার জন্য এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এবং কোনো সময় ভাবি নাই হাসিনা পরাজিত হইলে কে আসবে, কি হবে। আমি নিজেই বলছি, আমার টকশো শুনেন, হাসিনা যাওয়ার পরে আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নাই। তার সরকারের অত্যাচার সহ্য হইতেছিল না। ভোট দিতে পারি না, খাইতে পারি না, আইন পাই না, আদালত পাই না, গুলি খায় মরি, গুপ্ত হত্যায় মরি, আর কত। হাসিনা গেল, মানুষ মনে করলো আমরা জয়ী হইলাম।
আর এই জয়টাকে কুক্ষিগত করলো কিছু স্বার্থান্বেষী মহল, যারা বলতে চায় যে আমাদের এই আন্দোলনের পিছনে ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হইলে অন্তত একজন মানুষ কম হইতো এই আন্দোলনে, সেটা আমি যাইতাম না এই আন্দোলনে। যারা বলতে চায় এই দেশে ৭২-এর সংবিধানকে কবর দেওয়ার জন্য ৫ই আগস্ট আসছে, আমি যাইতাম না। যারা বলতে চায় মুক্তিযুদ্ধ ওইটা কোনো ব্যাপার না, ভাইয়ে ভাইয়ে মারামারি ৭১ সনে, আসল যুদ্ধ ৪৭ আর ২৪, এই কথাটা আগে বললে আমি যাইতাম না এই যুদ্ধে, ৫ই আগস্টের যুদ্ধে। আর কারা যাইতো না যাইতো আমি জানি না, তাইলে আমাকে ব্লাব দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। কাজে আমার যখন যৌবন ছিল মাঠে যুদ্ধ করছি, এখন আমি কোচিং করি, কোচিংও কম না, আমি কোচ করছি ছেলেদেরকে। আমি যে বক্তৃতা করছি, যে রিস্ক নিয়ে বাংলাদেশে এই হাসিনা বিরোধী বক্তৃতা, প্রত্যেক দিন ঘুমাবার সময় আমার স্ত্রীকে বলছি, এখন নিঃশ্বাস নিয়ে ঘুমাচ্ছি, কিন্তু সকালে দেখতে পারো আমি নাই, তুমি বিধবা, তোমার সন্তানেরা এতিম। কাজে আমাদের অবদান এই ৫ই আগস্টের আন্দোলনে কম না, এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। কিন্তু আজকে যা হচ্ছে এটা ওই যে কুয়াশাচ্ছন্ন ব্যাপার, ক্ষমতার ময়ূর সিংহাসনটা সবার জন্য পছন্দ হইতে পারে, ইউনূস সাহেবের জন্য এত পছন্দ হবে কেন? আমার মতো একটা ছোট মানুষ যদি বলতে পারি মন্ত্রী তো হবই না, জীবনে পায়ে ধরলে হব না, এটা কি জিনিস? এটার জন্য দেশ শেষ করে দিতে হবে? ইউনূস সাহেবের মতো লোক ইলেকশনটাকে নিয়ে কি এত কুটকৌশল করতে হবে কেন? কেউই যখন মিলতে পারতাছি না, কোথাও যখন মিলতে পারতাছি না, তখন সবাইকে নিয়ে বসবে ইউনূস সাহেব। সমস্ত রাজনৈতিক দল, শুধু থাকবে না যারা পরাজিত শক্তি, বৈশে যতটুকু মিল হয় অতটুকু সংস্কার, সবাই মিলবে। যেটা যে জায়গাতে কি কি ইলেকশন করতে হবে, কি কিসে মিলবে? প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যালেন্স, আরও অনেকগুলো জিনিসে মিললে দস্তখত করেন। আর কি কি প্রস্তাব আছে? বিএনপি তার 31 দফা দিবে, জামাত মানবে না, জামাত তার অন্য দফা দিবে, বিএনপি মানবে না, অন্য দল মানবে না। তখন বলবে ঠিক আছে, কিপ ইট, সবাই ইলেকশনে যান, যতটুক মিল হয়েছে ইলেকশন করিয়া যে দল মেজরিটি হবে সেই দলের আদর্শের পক্ষে সংশোধনী হবে, আমরা সবাই সমর্থন করব। সেইটা হলো একটা দেশের সমস্যা সমাধানের মূল পথ আজকের বাংলাদেশে। সেইটা না করে শুধু আরো বাড়ায় তুলবেন না, সংস্কার করতে হবে, সংস্কার না করলে হবে না, হাসিনার বিচার যদি আমরা না করতে পারি, ইত্যাদি ইত্যাদি। হাসিনার বিচার করলে তো 25 একটা মানুষের এফআইআর থেকে ধরে ফাঁসি পর্যন্ত, ফাঁসি দেওয়া পর্যন্ত মিনিমাম 15 বছর সময় কম পক্ষে। তখন তাদেরকে কি আমরা বিনা ইলেকশনে 15 বছর থাকতে দিবে বাংলাদেশের মানুষ? দেওয়া কি উচিত? বা তাদের কি সময়টা নেওয়া উচিত? আমরা তাদেরকে মনে করি না তারা লুভি অথবা দেশপ্রেমিক না, তারাও দেশপ্রেমিক, তারাও দল করতেছে, করুক, দল করে একটা ইলেকশন করো বাবারা, করে দেখো কত ভোট পাও। যদি বেশি ভোট পাওয়া হারে, আমার চেয়ে খুশি তো আর কেউ হবে না। না, আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা দিব কতদিন? এই 5-7 বছর। আর আমাদেরকে পাস করায় দিতে হবে। হ্যাঁ, না যতক্ষণ পাস করছি অতক্ষণ এই দেশে আমরা থাকবো। এটা তো হইল না বাবারা, এটা তো খেলার নিয়ম না। ওই স্থানীয় ইলেকশন হবে, এইগুলো এইসব আকতা কুকতাগুলো আইয়ুব খান, ইহিয়া খান, টিক্কা খানদের আমলে পাকিস্তানে এগুলো হইতো। ওই এরশাদের আমলে এইসব আকতা কুকতা হইতো। আপনারা তো কেউ কইছে না যে এই ইউনূস সাহেবকে আমরা আনবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কে হবে এটা সিদ্ধান্ত করার জন্য। না, ছাত্রদের পিছনে আইসে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই কারণে। তাইলে শেখ হাসিনার জায়গায় প্রথমে একজন আসবে, তারপরে তো অন্যরা আসবে। ছাত্ররা যে বলে যে শুধু একটা নির্বাচনের জন্য তো এই আন্দোলন করিনি, আমরা একটা সামগ্রিক সংস্কার চাই। অন্য ছেলেরা তো বলে তোমরা তো কেউ মরো নাই, তোমরা যে 158 জন পদে হইছ সমন্বয়ক, তোমরা তো একজনও মরো নাই, একটা গুলিও খাও নাই কেউ। আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মরছি, স্কুলের ছেলেরা মরছি, রিক্সাওয়ালারা মরছে। আমরা কি মরছি তোমাদের 3 জনকে শুধু উপদেষ্টা বানানোর জন্য আমরা মরছি? এরা যদি জিজ্ঞাসা করে ওই যে সার্জি স্যার হাসনাতকে বাংলাদেশের উত্তম কুমার আর দিলীপ কুমার বানানোর জন্য এই দেশ করছে নাকি? হ্যাঁ, এই যে স্টুডেন্ট, আপনি তো অনেক
আন্দোলন দেখেছেন এবং বাংলাদেশের অধিকাংশ আন্দোলনে ছাত্রদের একটা বড় ভূমিকা, অনেক জায়গায় তাদের নেতৃত্ব। এরকমভাবে তো তারা প্রেশার গ্রুপ হিসেবে বা রাজনৈতিক জায়গার অংশ হতে চায়নি কখনো বা হয়নি, তারা আবার তাদের ক্লাসে ফিরে গেছে। এখন যে 24-এ এটা যেটা হচ্ছে, ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে আছে, তারা সরকারে আছে, তারা রাজনৈতিক দল গঠন করতে চাইছে এবং নিজেদেরকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মনে করছে এই অভ্যুত্থানের। আপনি এই বিষয়ে কি বলবেন? আমি ছেলেদেরকে বলবো, বাবা তোমাদের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না, তোমরা আমাদের সন্তান। আমার ছেলে কত কথা বলে, আমারে চুপ করে হাসি, কত কথা বলে, ছেলেরা তো বলবি, কিন্তু আমি তাদেরকে একটা কথা, বাবারা একটু লেখাপড়া, একটু ইতিহাস জানার চেষ্টা করো। 37 সন থেকে ছাত্র রাজনীতি মুসলমানরা শুরু করছে। বঙ্গ মুসলিম ছাত্রলীগ 37 সন, 47 সন, 52 সন, 64 সন, 66, 69, 71, 75, 81, 82, 90, কত আন্দোলন হয়েছে। কোন ছাত্র নেতা কইছে আমারে মন্ত্রী করতে হবে? 158 জন সমন্বয়কে একত্রিত করলে একটা তুফাইল আহমদ হয় না, কিন্তু তুফাইল আহমদ তো বলে নাই আমার মন্ত্রী করো। এটা তো ছেলেরা বুঝতেছে না বলে করতেছে। ইতিহাসে তাদের নাম খুব লজ্জাজনকভাবে উচ্চারিত হবে। দুইটা শব্দ, একটা হলো সমন্বয়ক, আরেকটা হলো সংস্কার। কারণ সমন্বয়ক এখন গ্রামে গ্রামে চলে গিয়া 3টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। ওই যে কালকেও একটা ছেলে বললো, ছাত্রদের মধ্যে সংগঠন করো, রাজনৈতিক সংগঠন ক্ষমতায় যাওয়ার জন্য। সব ছাত্র পাগল হয়ে আছে, আমরা ক্ষমতায় যাব। যে ছেলেটা 9-এ পড়ে, 10-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্সে পড়ে, MA পড়ে, রিসার্চ করে, সে যদি পাগল হয়ে যায় ক্ষমতায় যাবো, আর সেই ক্ষমতার উদ্দেশ্য হলো টাকা পাওয়া, ডিসি সাহেবের সাথে মিটিং করলে পরে প্রজেক্ট পাওয়া যায়, ইউনো সাহেবের দমক দিলে বিল পাওয়া যায়, টাকা আসে পকেটে, দোকানদারের দমক দিলে চান্দা আসে পকেটে। আমি দেখি তো আপনার এই চ্যানেলে জিলুর রহমান সাহেব বলছে, তাকে তো কেউ চ্যালেঞ্জ করে নাই, কত কোটি কোটি টাকা। আমি দেখতেছি একটা ছেলে 63 কোটি টাকা তসরুফ করছে বলে বলা হইতো, সে তো প্রতিবাদ করে না। আমি তো দেখছি 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে। এগুলা দেশ? আমি তো দেখছি একটা ছেলে দেশে যাইতেছে 86টা গেট হয়েছে, আর একটা ছেলে গেছে 100টা গেট হয়েছে। ওই আমরা তো বাড়িতে বুড়িতে যাই, আমার এলাকার তো 7 লাখ লোক আছে। আল্লাহ উপরে, আল্লাহ আল্লাহ উপরে। ফজলুর রহমান খালি আঙ্গুলটা খাড়া করে যদি কয় এই কাজ করা যাবে না, বাজে কাজ, সব চুপ হয়ে যাবে। কিন্তু একটা গেট জীবনে যদি কেউ করে, ওর বাপের নাম আমি বুলাই দিব, দলই করতে পারবে না, আমার নামে যদি একটা গেট করে কেউ। বিএনপির সামনের এখন চ্যালেঞ্জ কি বলে মনে করেন? বিএনপির সামনের চ্যালেঞ্জ হইল একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পিলার সৃষ্টি করা, একদম গ্রাম থেকে ধরে কেন্দ্র করে পিলার না হইলে যেমন বিল্ডিং হয় না, পিলার না হইলে ইউনিয়ন হবে না, ওয়ার্ড হবে না, থানা হবে না। পিলার সৃষ্টি করা, পিলার মানে অর্গানাইজেশন, সংগঠন, শুধু সংগঠন না, সংগঠক। বিএনপি যত জনসমর্থন আছে তত জনশক্তি নাই, যত জনশক্তি আছে তত জনসংগঠন নাই। এটা বিএনপির গ্যাপ। কিন্তু বিএনপি হলো এই ধরনের একটা পার্টি, খালি দানের শীষ কইলে পরে ভোট দিতে পারলে এখনও আমার ধারণা হইল 2/3 মেজরিটি পায়া দেশনেত্রী খালেদা জি এবং তারেক রহমান নেত্রী বিএনপি আসবে। যত সমালোচনা করুক, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, বিএনপি ক্ষমতায় আরো বেশি। প্রতিদ্বন্দ্বী কারা হতে পারে সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ, বিএনপির ত্রুটি যে নাই, এই ছেলেরা একটু চান্দাবাজি করে। একটা ছেলে যে 5 বছর জেল কাটছে, সেটা তো কন্যা। ডান্ডা বেরি পড়িয়া যে বাপের জানা যায়, সেটা তো কন্যা। বিএনপির ছেলেরা 25,000, এটা তো কন্যা, খালি কোন চান্দাবাজি করে না। অফ কোর্স আমি বলেছি আসলে অনেক ছেলেরা যে গুম হয়ে গেছে, এই যে ইলিয়াস আলীর যে ছেলেরা বাপকে দেখতে, ছেলেমেয়েরা বাপকে দেখতে পারে না, আজকে 12 সন থেকে গুম হয়ে, এটা তো কন্যা না। অফ কোর্স হাজার হাজার লাখ লাখ নেতা বিএনপি ত্যাগ করছে এই দেশে। আমি বিএনপি পার্টি সম্পর্কে আমার ধারণাই ছিল না আগে, কারণ আমি বিএনপি তো করতাম না। আমি বিএনপি করি 20 বছর আগে, তো আমি 40 বছর করছি আওয়ামী লীগ। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। বিএনপি কর্মীরা 25,000 জেল খাইতে পারবো, 50 লক্ষ আসামি হইতে পারবো, খেতে রাইলে ঘুমাইতে পারে না, কুড়ে করে ঘুমাইতে পারে না। কেন আপনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসলেন? একটা ঝড় শুরু হয়েছে, রাজনীতির ঝড়। সেই ঝড়ে আমার ঘর থেকে আমাকে যে কোনো কারণে বাইর করে দেওয়া হয়েছে। আমি ঝড়ে ভিজবো না শেল্টার নিব কোথাও। আমি বিএনপিতে, ওই ঘরের মালিক আমাকে বলছে এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি গেছি, আমি শেল্টার নিছি সেই ঘরে। উনি আমাকে সেই মর্যাদা দিছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, কিছু কিছু আইসা অন্যরা আশ্রয় নিছে সেটা, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো জিয়াউর রহমান, যে বলছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ।
পরে সবাই বলছে আপনার পিছন তো এন্ডোর্সমেন্ট নাই পাবলিকের। তখন বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বেটাগিরিটাই কে করছে মুক্তিযুদ্ধের সময়? সে তো 1 নম্বর বেটা মুক্তিযুদ্ধের, এবং 1 নম্বর সেক্টর কমান্ডার, ব্রিগেড 1 নম্বর ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমান। রাজনীতি করব না যদি কেউ বলে আমাকে যে বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধ কখন যাব না। জামাত নিয়ে একটুখানি জানতে চাই, 71-এ জামাত আপনাদের বিপক্ষে কাজ করেছে, তখন নিশ্চয়ই একরকম ভাবে দেখতেন, এখন আসলে কিভাবে দেখছেন জামাতকে? জামাত স্বাধীন বাংলাদেশেও রাজনীতি আসলে করেই যাচ্ছে, আপনারাও তাদের সঙ্গে জোট করেছেন, আওয়ামী লীগও তাদের সঙ্গে জোট করেছে। সো সেই জায়গায় এখন আসলে জামাতের রাজনীতি করার অধিকার নিয়ে অনেকে কথা বলেন যে 71-এর ক্ষমা না চাওয়ার আগে তারা রাজনীতি করতে পারবে না, কিংবা 71-এ তাদের ভূমিকা মুছে ফেলা যাবে না। কিন্তু আসলে সবাই তাদের সঙ্গে জোট করেছেন ক্ষমতায় যাওয়ার জন্য বা নিজেকে শক্তিশালী করার জন্য। জামাত নিয়ে আপনার কি মতামত আসলে তাদের রাজনীতি নিয়ে? জামাত এখন একটা শক্তি নিঃসন্দেহে, কিন্তু এটা প্রাতিষ্ঠানিক শক্তি, জনগণের শক্তি না। আমার মনে হয়েছিল জামাতের 71 সনের যে ভুলটা করছিল সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ওইটা 2024 সনে অনেক সুন্দরভাবে চলতেছিল, কিন্তু পরে মনে হয়েছিল যে না, তারা 71 সনের গ্লানিটাকে ভুলে নাই। 71 তারা কোনোদিন ভুলতে মাপও চাইবো না, এটা ভুলতেও পারবে না। 71 সনটাকে তারা প্রতিশোধমূলক হিসাবে দেখে। বিএনপির সাথে যে ব্যবহারটা 5ই আগস্টের পরে তারা করতেছে শুধু এককভাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। কেমন ব্যবহার? 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, সেই স্লোগান তো তারা দেওয়াইছে। বিএনপির ভিতরে অনেক জামাত আছে, ওই মালয়েশিয়া থেকে বিএনপির পক্ষে কথা বলে। তারেক রহমান সাহেব সবচেয়ে ভালো লোক, কিন্তু বিএনপির অন্যরা সবাই চোর। এর অর্থ হইল বিএনপিটাকে নেতৃত্ব থেকে আলাদা করে দাও। যে মিটিংয়ে গেলে জামাতের দেখা যায় যে এই মিটিংয়ে 50,000 মানুষ হয়েছে, আরে বাবা, সেই মিটিংয়ে ভোটের সময় কিন্তু ওই ভোটটা কিন্তু জামাতের ব্যালট হয়ে বাক্সে ঢুকবে না। তার কারণ এই যে আপনি বসে আছেন, মামুনুল হক সাহেবরা ক্ষমতা আসলে আপনারা কি করবো? আপনি এখানে এসে বসে থাকতে এইভাবে বসতে পারবেন নাকি? পারবেন না তো। আমি জামাতে ইসলামের আমিরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ক্ষমতায় আসলে কি আমাকে বোরকা পড়তে হবে? তিনি বলেছেন না, যার যা ইচ্ছা সে তা পড়বে, পোশাকের স্বাধীনতা। ওনারা কথা এবং কাজে এক না তো, গত 6 মাসে প্রমাণিত হয়েছে। তো একেবারে শেষ দিকে চলে আসে যে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন, কোন জায়গায় বাংলাদেশের মুক্তি বলে মনে করেন, এই কুয়াশাচ্ছন্নতা কবে কাটতে যাচ্ছে? আমি সবাইকে নিয়ে একটা দেশ গড়তে চাই। তুমি তোমার রাজনীতি করো, আমি আমার রাজনীতি করবো, সবকিছু। কেউ কাউকে মারবো না, কেউ কারো বাড়ি পোড়াবো না, কেউ কাউকে গুলি করবো না, কেউ কাউকে গুম করবো না। আমরা জ্ঞানের কম্পিটিশন করব, আমরা রাজনীতির আদর্শের কম্পিটিশন করব। আর জনগণের কাছে গিয়ে আমরা 5 বছর পরে পরে জিজ্ঞাসা করব আমি ঠিক না আমার ভাই ঠিক, এটা নির্ধারণ। আমি সবাইকে না করলে অসম্পূর্ণ থাকবে। 32 নম্বরের বাড়ি ভাঙা, একটা দেশ চাই, এর বাইরে কোনো দেশ চাই না আমি। 32 নম্বরের বাড়ি ভাঙা, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি পোড়ানো, এগুলো কাদের কাজ বলে মনে করেন? এটা অমানুষদের কার্যকলাপ। আমি ক্লিয়ারলি বললাম, আমি সবসময় বলি শেখ মুজিবুর বাড়ি পুড়ে দাও, লোকটা খুব খারাপ আছিল, এই কথাটা সবসময় বলি। কারণ 66 সনে 6 দফা দিয়া সে বাঙালিরে শিখাইছে যে তুমি তো বাঙালি, পাঞ্জাবিরা তোমাদেরকে শোষণ করে, পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা শিখাইছে। কাজে এই লোকটার বাড়িঘর পুড়ে দেওয়া যায়, কারণ এই লোকটা যুদ্ধ করতে করতে বাঙালিরে শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 7 জন বীর শ্রেষ্ঠ আমার কিশোরগঞ্জে যাদের স্ট্যাচু ছিল। বাংলাদেশের উপদেষ্টা যদি হয়ে থাকেন, বেইমানি না করার কারণে তো আপনার জানা উচিত যে কিশোরগঞ্জের 7 জন বীর শ্রেষ্ঠের স্ট্যাচু কারা ভাঙছে। তাইলে ওরা শেখ মুজিবের সঙ্গে ওটাকে যুক্ত করলে তো হবে না। ওরা হইলে মুক্তিযুদ্ধ চায় না, ওরা মুক্তিযুদ্ধের দুশ্মন, শত্রু, ওদের সহ্য হয় না মুক্তিযুদ্ধ। আমি আজকে আর্মিকে জিজ্ঞাসা করব, জেনারেল ওয়াকার সাহেবকে জিজ্ঞাসা করব, আপনি যে জেনারেল হয়েছেন, আপনার বাবা যা ছিল জানি, দাদা মুসলিম লীগ করতো 46 সনে, অনেক বড় পরিবারের ছেলে, আপনি আজকে জেনারেল হয়েছেন তো বাংলাদেশ হওয়ার জন্য, এই বীর শ্রেষ্ঠরা জীবন দেওয়ার জন্য। আর কথা আমি বাদ দিলাম, এই যে বীর শ্রেষ্ঠদের স্ট্যাচু বাংলো, এই ব্যাপারেও কি কিছু করার নাই? তাহলে তো বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমি মুক্তিযুদ্ধের বাইরে যাব না, কারণ আমি দেখছি যুদ্ধে গেছি, ডাইট পাশ থেকে পড়ে গেছে, গুলি খায়, আর পাক বাহিনীর গুলি খায় লাফ মারে উঠে গেছে, 5 হাত উপরে, মামা মারে দেখো, আমারে কয়ে গেছে। মা একমাত্র ছেলে শহীদ হয়েছে, পাগলে কানতে কানতে মারা গেছে, বাপ মারা গেছে। আমি তো সেই মুক্তিযুদ্ধ বলবো না যে আমাকে গুলি করে মারে ফেলো। তোমরা যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াইলা, হাসিনার বিরুদ্ধে দাঁড়াও,
আমিও দাঁড়াই শেখ হাসিনার বিচার হোক, তাদের সবার বিচার হোক যারা অন্যায় করছে, কিন্তু শেখ হাসিনা কি মুক্তিযুদ্ধ? শেখ হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ করে মুক্তিযুদ্ধ শেষ করে দিবেন সবাই মিলে? এই পাগলামি তো একটা দেশে চলতে পারে না। 5ই ফেব্রুয়ারি যারা করছে এরা চিন্তা করবে যে অন্যের বাড়ি যে পুড়তেছেন, এই যে ছেলেটা কি নাম তার, ওই যে স্লোগান দিছিল দিল্লি না ঢাকা খুব নাচছিল যে ছেলেটা, হের বাড়িটা পুড়ছে না কাফি কাফি। আমি তো কাফির বাড়ি পুরো কইতেও চাই না, আমি কারো বাড়ি পুরাই চাই না। যদি কেউ অপরাধ করে তার বিচার হবে এবং সেই বিচারটা হবে আদালতে, আইনের মাধ্যমে বিচার হবে, ফাঁসি হবে। এই সরকার কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনটা? এই যে এই ম্যাসাকার, এই এত ধরনের অস্থিরতা, এই ধরনের সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি সরকার নিজেরাই করাইতেছে? তাদের অন্য কোনো চিন্তা আছে ক্ষমতাকে দীর্ঘায়িত করা? এটা তো আমি বুঝি না। সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না আমি মনে করি না। মানে ইচ্ছা থাকলে করা সম্ভব ছিল না, যদি নিয়ন্ত্রণ করতে না পারে দেশ উঠে যায়। আর কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে তারা আসবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আনসার। আমার স্ট্রেট কাট প্রশ্নের থেকে আপনার উত্তর বেশি স্ট্রেট কাট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের স্ট্রেট কাট প্রশ্নের স্ট্রেট কাট উত্তর আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে, আবার কথা হবে। বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে আমি দীপ্তি।